দেখতে পেয়েছি তা অত্যন্ত সন্তোষজনক। সো আমরা বাইডেন সাহেবকে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাধুবাদ জানাই। একই সাথে সংস্কারের যে আলোচনাগুলো এসেছে, অনেকগুলো সংস্কার নিশ্চয়ই আমাদের দেশের প্রয়োজন, তবে সংস্কার নিয়ে রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কন্টিনিউয়াস আলোচনাটা আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করি। এবং এই কারণে আমরা আজকে আমাদের নীতি নির্ধারণ পরিষদেও সিদ্ধান্তে অবতীর্ণ হয়েছে যে এই যে 6টা নতুন কমিশন গঠন হয়েছে, 6টা কমিশন হেডের সাথে আমরা আলোচনায় বসব এবং তাদেরকে আলোচনায় বসা শুধুমাত্র তাদের কাছ থেকে শুনবার জন্য না, তাদেরকেও জানাতে চেষ্টা করা যে রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিক দলগুলোর কি প্রত্যাশা। আমরা যেহেতু জনগণের সাথে কানেক্টেড, রাজনৈতিক দল মানে আমরা জনগণের হয়ে তাদের সাথে কাজ করি, সো জনগণের কাছ থেকে আমরা কি বার্তা পাচ্ছি সেটাও তাদের পর্যন্ত পৌঁছে দেওয়া এবং তাদের যদি কোনো ধরনের সহযোগিতা বা কিছুর প্রয়োজন হয় সেগুলোতেও হাত বাড়িয়ে দেওয়া। আর ভারত নিয়ে যেটা কথা হয়েছে যে আমরা আমাদের নীতি নির্ধারণী কমিটিতে সেই সিদ্ধান্ত নিয়েছি যে ভারত ইতিমধ্যে বা ভারতের আপনার দায়িত্বশীল রাজনীতিবিদরা ইতিমধ্যে যে কথাগুলো বলেছেন, নেতিবাচক কথা বলেছেন বাংলাদেশ সম্বন্ধে, বাংলাদেশ সরকার এবং জনগণ সম্বন্ধে, সেগুলো একটা শক্ত রেসপন্স বাংলাদেশ সরকার থেকে আসতে হবে। সেটা কিভাবে হতে পারে, কি হতে পারে, এগুলো নিয়েও আমরা অন্তর্বর্তী সরকারের সাথে আলোচনায় বসতে ইচ্ছুক। তো এগুলো মোটামুটি বড় দাগে আমাদের আলোচনা ছিল। এবং এই যে ছাত্র জনতা যারা নেতৃত্ব দিয়েছে, সমন্বয়কারী বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে যেগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় বলেন, এবং তরুণ সমাজের যারা নেতৃত্বের জায়গায় ছিল কিন্তু হয়তো কোনো বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল না, তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি, তাদেরকে দাওয়াত জানিয়েছি আগামী রবিবার। যদিও এই মুহূর্তে এই তারিখটা একটু বদল হতে পারে, কারণ আমরা আসলে ডিসকাশনের সময় দেখছিলাম যে আগামী কয়েকদিন অনুকূল আবহাওয়া থাকার সম্ভাবনা অনেক বেশি। আবহাওয়ার প্রতিকূলতা যদি বেশি দেখি তাহলে হয়তো আগামী রবিবার থেকে আমরা মঙ্গলবার বা বৃহস্পতিবার করতে পারি, বাট আপাতত আমরা চাচ্ছি আগামী রবিবারই করতে, ওয়েদার পারমিটিং। তো সেখানে তরুণ নেতৃত্ব যারা দিয়েছেন, জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের দাওয়াত জানিয়ে তাদের কাছ থেকে আমরা শুনতে চাই নতুন বাংলাদেশ থেকে তাদের কি প্রত্যাশা। তো তারা বলবেন, আমরা শুনবো এবং একত্রিত এই আওয়াজটাও আমরা বাংলাদেশের জনগণ, সরকার এবং আপনারা আমাদের মিডিয়া ভাই বোনেরা আপনাদের কাছে পৌঁছে দিতে চেষ্টা করব। এটাই ছিল বেসিক ইন আ নাটশেল আমাদের আজকে নীতি নির্ধারণী আপনার পরিষদের বৈঠকের আলোচনা। ধন্যবাদ। আপনাদের প্রশ্ন থাকলে পরিচয় দিয়ে প্রশ্ন করতে পারেন। ছোট একটা প্রশ্ন, আমি আনন্দজীবী রিপোর্টার। বলছিলেন ছাত্র জনতার আন্দোলনে যারা এই স্বৈরাচারী সরকার পতন ঘটেছে, সেই ছাত্র জনতা যারা ছাত্র রয়েছেন তাদের নিয়ে কি করতে হবে, তাদের নিয়ে কি পরিকল্পনা রয়েছে আপনাদের? দেখেন, প্রথমত হলো আমাদের পরিকল্পনা নতুন বাংলাদেশ কোনো একটা গোষ্ঠীর না, শুধু আমরা যারা রাজনীতিবিদ তাদের না, বা আমার দলের না, বা আরেক দলের না, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের না, বা অন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের না, বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় যারা বিশালভাবে ভূমিকা রেখেছে। আমি যতদূর লাস্ট কাউন্ট যতদূর পেয়েছি, সবচেয়ে বেশি আহত নিহত ঢাকা শহরে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে হয়েছে। সো অনেক বড় জায়গা থেকে অনেক অবদান রেখেছি, কিন্তু অবদান কিন্তু শুধু নিজের জন্য রাখেনি। আমি সম্মুখ থেকে আন্দোলনে ছিলাম, আমি নিজে গুলি খেয়েছি, আমার পাশে 100, 200, 500 জন গুলি খেয়েছে, তাদের সেবা দিতে চেষ্টা করেছি, তাদের সাথে দৌড়াতে চেষ্টা করেছি। একটা জিনিস আমার কাছে পরিষ্কার, আর কারোর কাছে পরিষ্কার হোক আর না হোক, যে এই আন্দোলনের তরুণ ছাত্র সমাজ বা যারাই ছিলেন তারা কেউ নিজের কথা চিন্তা করেছিলেন, তারা সব দেশ এবং তাদের আশেপাশে সবার কথা চিন্তা করেছিলেন। তাহলে সেই চিন্তা করে যদি থেকে থাকে, তাহলে আমি বিশ্বাস করি যে তারাও চাইবেন যে অন্তর্বর্তীকালীন সরকার বা নতুন বাংলাদেশ আমরা যেটাই ভাবে সাজাই না কেন, যেন 17.5 কোটি বাংলাদেশের জন্য সাজে। তবে আমি যে কথাটা বলছিলাম যে আমরা আজকে যে সিদ্ধান্তটা নিয়েছি, সামনের প্রোগ্রামে আসলে এই ছাত্রদেরই আমরা দাওয়াত জানাচ্ছি, এই তরুণদের দাওয়াত জানাচ্ছি তাদের কাছ থেকে শুনবার জন্য যে তারা আসলে কি চায়। আমার একটা প্রশ্ন হচ্ছে, যেটা অন্তর্বর্তী সরকার রয়েছে এই মুহূর্তে, তাদের কাছে কি চাওয়া এবং প্রত্যাশা? অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের তরফ থেকে আমাদের চাওয়া খুব অল্প। আমাদের চাওয়া প্রথম হলো যে ওনাদের লক্ষ্য সম্বন্ধে আমাদেরকে একটু পরিষ্কার করবেন, এবং দ্বিতীয় চাওয়াটাকে আপনি চাওয়া বলবেন না কি বলবেন আমি ঠিক জানি না, বাট দ্বিতীয় চাওয়া হলো যে আমরা উদ্গ্রীব হয়ে দাঁড়িয়ে আছি যে তাদেরকে সহযোগিতা করবার জন্য। সো আমরা চাই তাদের হয়ে কাজ করতে, তাদের জন্য কাজ করতে, তাদেরকে সহযোগিতা দিতে। সো এই দুটোই আমাদের বড় দাগে চাওয়া, এর বাইরে কোনো তৃতীয় চাওয়া অন্তর্বর্তীকালীন সরকার থেকে এই মুহূর্তে আমাদের নেই। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, আমি সুজন হাসান, নিউজ প্লাস 71। আপনারা বলেছেন এখানে সংবিধানের 70
নম্বর যে অনুচ্ছেদ ঠিক আছে সেটা বাতিল চাচ্ছে, 70 নম্বর অনুচ্ছেদটা কি যদি একটু বলতেন। প্রথমত আমরা বড় দাগেই জানি যে বাংলাদেশের সংবিধানে মানে এগেন 53 বছর বয়স হয়ে গেছে এই সংবিধানটা, সো আমরা জানি এই 52 বছর সংবিধানের মানে ভুল ত্রুটি বড় দাগে কি কি আছে এগুলো সম্বন্ধে আমরা জানি। তো এর ভিতরে বড় একটা ভুল হলো আর্টিকেল 70 বা 70 অনুচ্ছেদ। 70 অনুচ্ছেদে যেটা পরিষ্কার করে হলো যে ফ্লোর ক্রসিং করা যাবে না। ফ্লোর ক্রসিং করা যাবে না মানে আপনি যেই দলের মেম্বারশিপে মানে যেই দলের মার্কা নিয়ে নির্বাচিত হয়ে পার্লামেন্টে সংসদে গেছেন সেই দলের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না, যদিও আপনি ওই জিনিসটাতে বিশ্বাস নাও বা করেন, ওই দলের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না। শুধু বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না তা না, যখন ভোট হবে তখন আপনি ভোট দেয়া থেকে আপনি এই ভোট আপনার ভোট সাসপেন্ডও করতে পারবেন, আপনার ভোট দিতেই হবে এবং আপনার দলের হয়েই ভোট দিতে হবে। তাহলে এইটা আমরা বিশ্বাস করি যে সংবিধানের যে প্রিন্সিপাল, সংসদের জন্য যে জিনিসটা সংসদ যেভাবে তৈরি করা, যে সংসদে যে কোনো কেউ যখন যাবে তখন সে জনগণের রিপ্রেজেন্টেটিভ হিসাবে যাবে। তাহলে জনগণের ভোট দিয়ে জনগণের রিপ্রেজেন্টেটিভ হিসেবে যদি যায় এবং সে যদি মনে করে যে তার এলাকার জনগণ যারা তাকে ভোট দিয়েছে তারা একটা পার্টিকুলার বিলের বিরুদ্ধে দাঁড়াতো কিন্তু তার পার্টি এই বিলটা উত্থাপন করেছে, তাহলে সে কেন জোরপূর্বক ওই বিলের পক্ষে তার ভোট দিতে হবে। সো এই 70 অনুচ্ছেদ মানে আর্টিকেল 70 এইটা আপনার রিসেন্ট করা, বাতিল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সাথে আরো বেশ কিছু আছে, যেমন ফরেন পলিসি যখন এই আমাদের দেশের রাষ্ট্রনায়ক যেই থাকেন যখন বিদেশের কারোর সাথে চুক্তি করেন এইটা আপনার র্যাটিফিকেশন পার্লামেন্টে, অ্যাজ ইন পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা হয়ে এটা আবার নতুন করে পাস হওয়া, এই যে এরকম গুরুত্বপূর্ণ কিছু আছে। তারপরে এই যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, এখানে তাদের দুজনের যে ক্ষমতার যে কোনো মানে ভারসাম্যহীন, এই ভারসাম্য ফিরিয়ে নিয়ে আসা মানে প্রধানমন্ত্রীর হাত থেকে আরো অনেক ক্ষমতা সরিয়ে নেওয়া, যেন আমরা যখন এক্সিকিউটিভ বলি এক্সিকিউটিভের মূল মাথা আসলে যেন প্রেসিডেন্ট হয়। মানে আমাদের যেই সরকার ব্যবস্থা, ওয়েস্টমিনিস্টার সরকার ব্যবস্থা, সেখানে সরকারের 3টা অঙ্গ থাকে, এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়ারি। এই 3টার ভিতরে যদি ভেদাভেদ না থাকে তাহলে আমরা কখনোই গণতন্ত্র পাবো না। আমাদের এই মুহূর্তে সংবিধান যেভাবে আঁকা আছে তাতে 3টার ভিতরে 2টোর পুরোপুরি ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে থাকে এবং 3 নম্বরটা মানে জুডিশিয়ারি মানে আইনি ক্ষেত্র, সেটাও ঘুরে ফিরে প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা চলে আসে। তাহলে ওই আকারে আমরা গণতন্ত্র পেতে পারি না। সেইখানে ভারসাম্য ফিরিয়ে আনা, এরকম বড় দাগে কয়েকটা জিনিস আছে যেগুলো আমরা বিশ্বাস করি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ে আসে।